কখনো কি মনে প্রশ্ন এসেছে যে একটা কমান্ড কি করে একদম ভিন্ন ভিন্ন ধরনের অবজেক্টের উপর আলাদা আলাদা কাজ করে ফেলে? ওয়েল, এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা খুবই পাওয়ারফুল কনসেপ্ট, পলিমরফিজম। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখব কিভাবে এই ম্যাজিকটা কাজ করে আর কিভাবে এটা আমাদের কোডকে অনেক বেশি ফ্লেক্সিবল আর শক্তিশালী করে তোলে। তো আমরা আমাদের আলোচনা শুরু করব একটা লুকানো পয়েন্টের দিয়ে, যা আসলে প্রত্যেকটা অবজেক্টের পরিচয়ের মূল ভিত্তি। এরপর আমরা দেখব যে ফাংশন ওভাররাইডিং কিভাবে একটা জটিলতা তৈরি করতে পারে আর ভার্চুয়াল কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে সেটার সমাধান করা হয়। আর একদম শেষে আমরা এই সবগুলো কনসেপ্টকে একসাথে করে একটা সম্পূর্ণ কোডে কাজে লাগাবো। চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম ধাপ অবজেক্টের সেই লুকানো পয়েন্টের। চলুন জেনে নেওয়া যাক একটা অবজেক্ট এত কোডের মধ্যে কিভাবে ঠিক নিজেকে চিনে নিতে পারে। একটা মেথড যখন কল করা হয় তখন সেটা কিভাবে বোঝে যে ঠিক কোন অবজেক্টের ডেটা নিয়ে তাকে কাজটা করতে হবে? এই যে একটা বেসিক প্রশ্ন, এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে দিস পয়েন্টার এর ধারণা। আসলে এর উত্তরটা বেশ সহজ। কম্পাইলার মানে পর্দার আড়ালে প্রত্যেকটা মেথডের কাছে একটা হেল্পার বা সাহায্যকারী পাঠিয়ে দেয়, আর এটার নামই হচ্ছে দিস পয়েন্টার। এর কাজ কি? এর কাজ হলো যে অবজেক্টটাকে নিয়ে কাজ হচ্ছে ঠিক তাকে পয়েন্ট করা, মানে তাকে নির্দেশ করা। আর এভাবেই একটা ফাংশন বুঝতে পারে যে কোন ডেটাটা ব্যবহার করতে হবে। এই দিস পয়েন্টারটা কিন্তু শুধু পরিচয় দেয় না, এর বেশ কয়েকটা দারুণ ব্যবহারও আছে। যেমন ধরুন, কখনো যদি মেম্বার ভেরিয়েবল আর প্যারামিটারের নাম এক হয়ে যায় সেই সমস্যা মেটানো, কিংবা মেথড চেইনিং করা। এই একটা টুল দিয়েই অনেক কাজ সহজে করে ফেলা যায়। এই কোডটার দিকে একটু তাকান। এখানে আমরা দুটো আলাদা অবজেক্ট তৈরি করেছি, আর আউটপুটে দেখুন কি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। দিস পয়েন্টটা প্রত্যেকটা অবজেক্টের জন্য একটা ইউনিক মেমোরি অ্যাড্রেস দেখাচ্ছে। এটাই প্রমাণ করে যে প্রত্যেকটা অবজেক্ট একদম আলাদা আর স্বতন্ত্র। আচ্ছা, আমরা তো এখন জানি অবজেক্টের পরিচয় কি। চলুন এবার একটা নতুন সিনারিও দেখা যাক, যেখানে নিয়মকানুন একটু বদলে যায়, আর সেখান থেকেই একটা নতুন জটিলতার জন্ম হয়। এই ব্যাপারটাকে বলা হয় ফাংশন ওভাররাইডিং। খুব সহজ করে বললে, যখন একটা চাইল্ড ক্লাস তার পেরেন্ট ক্লাসের কোনো একটা ফাংশনকে নিজের মতো করে নতুন করে লেখে বা ইমপ্লিমেন্ট করে। এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা কোম্পানিতে সাধারণ এমপ্লয়ের বোনাস হচ্ছে 10%, কিন্তু ম্যানেজারদের জন্য নিয়মটা বদলে গেল, তারা বোনাস পাবে 30%। এখানে দুটো ক্লাসই কিন্তু ক্যালকুলেট বোনাস ফাংশনটা ব্যবহার করছে, কিন্তু তাদের কাজটা একদম ভিন্ন। আর কোডেও আমরা ঠিক এই জিনিসটাই দেখতে পাচ্ছি। এমপ্লয়ি আর ম্যানেজার দুটো ক্লাসের মধ্যেই ক্যালকুলেট বোনাস নামের মেথডটা আছে, কিন্তু ম্যানেজার ক্লাস তার নিজের নিয়ম অনুযায়ী এটাকে ইমপ্লিমেন্ট করেছে। কিন্তু আসল প্রশ্নটা হলো, যদি আমরা একটা এমপ্লয়ি পয়েন্টার দিয়ে একটা ম্যানেজার অবজেক্টকে পয়েন্ট করি, তাহলে কোন ক্যালকুলেট বোনাস ফাংশনটা কল হবে, এমপ্লয়িটা নাকি ম্যানেজারেরটা? এখানেই কিন্তু একটা বড় সমস্যা তৈরি হয়, আর এই সমস্যার সমাধানটাই হচ্ছে ভার্চুয়াল ফাংশন। চলুন এবার এই সমস্যার একটা খুবই সুন্দর সমাধান দেখে নিই। এই সমাধানটা কম্পাইলারকে বলে, একটু দাঁড়াও, এখনই কোনো সিদ্ধান্ত নিও না, সিদ্ধান্তটা রান টাইমে নেওয়া হবে। এই যে জটিলতা, এর সমাধান কিন্তু লুকিয়ে আছে C++-এর খুবই পাওয়ারফুল একটা কিওয়ার্ডের মধ্যে, আর সেটা হলো ভার্চুয়াল। একটু খেয়াল করুন, কোডে শুধু একটাই পরিবর্তন আনা হয়েছে। আমাদের যে বেস ক্লাসটা মানে এমপ্লয়ি ক্লাস, সেটার ক্যালকুলেট বোনাস ফাংশনের ঠিক আগে ভার্চুয়াল শব্দটা যোগ করা হয়েছে, আর এই একটা শব্দই কিন্তু পুরো খেলার নিয়ম বদলে দেবে। আর এইবার দেখুন ফলাফলটা, একদম সঠিক আউটপুট, তাই না? এটা হলো কারণ ওই যে ভার্চুয়াল কিওয়ার্ডটা আমরা ব্যবহার করলাম, ওটা কম্পাইলারকে বলে দিয়েছে, শোনো পয়েন্টারটা কোন টাইপের সেটা বড় কথা নয়, বড় কথা হলো পয়েন্টারটা আসলে কোন অবজেক্টকে দেখাচ্ছে, আর ঠিক সেই আসল অবজেক্টটার ফাংশনকেই কল করতে হবে। আর এই যে প্রোগ্রাম চলার সময় মানে রান টাইমে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে, একেই আমরা বলি রান টাইম পলিমরফিজম। আরেকটু টেকনিক্যালি বললে, এই ভার্চুয়াল কিওয়ার্ডটা লেট বাইন্ডিং বা রান টাইম পলিমরফিজম এনাবল করে, যার মানে হলো কোন ফাংশনটা কল হবে সেই ফাইনাল সিদ্ধান্তটা কম্পাইল করার সময় না নিয়ে প্রোগ্রামটা যখন চলছে মানে রান টাইমে নেওয়া হয়। ভার্চুয়াল ফাংশন নিয়ে কাজ করার সময় কয়েকটা নিয়ম কিন্তু মাথায় রাখতেই হবে। যেমন কনস্ট্রাক্টর কখনোই ভার্চুয়াল হয় না। আবার ধরুন, ভালো আর নিরাপদ কোড লেখার জন্য ডিস্ট্রাক্টরকে ভার্চুয়াল করাটা খুব জরুরি। ঠিক আছে, এখন আমরা ভার্চুয়াল ফাংশনের এই পাওয়ারটাকে আরেক লেভেল উপরে নিয়ে যাব। আমরা দেখব এটা ব্যবহার করে কিভাবে একটা চুক্তি বা ব্লুপ্রিন্ট তৈরি করা যায়, যেটা অন্য ক্লাসগুলো মানতে বাধ্য থাকবে। একটা সাধারণ ভার্চুয়াল ফাংশন একটা ডিফল্ট অপশন দিয়ে দেয়। চাইল্ড ক্লাস চাইলে সেটাকে ওভাররাইড করতেও পারে, আবার নাও পারে।
কিন্তু আমরা যদি চাই যে চাইল্ড ক্লাসকে অবশ্যই ওই ফাংশনটা ইমপ্লিমেন্ট করতেই হবে, তখন আমাদের দরকার হয় এর আরও কঠোর একটা সংস্করণ, পিওর ভার্চুয়াল ফাংশন। একটা ভার্চুয়াল ফাংশনকে পিওর বানানো কিন্তু খুবই সোজা। ফাংশনের ঘোষণার শেষে শুধু একটা =0 বসিয়ে দিতে হয়। এর মানে হলো এই ফাংশনের কোনো কাজ বা ইমপ্লিমেন্টেশন বেস ক্লাসে থাকবে না। এটা জাস্ট একটা ঘোষণার মতো কাজ করবে। কোনো ক্লাসের মধ্যে যদি একটাও পিওর ভার্চুয়াল ফাংশন থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই ক্লাসটা একটা অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস হয়ে যায়। এর মানে হলো আপনি চাইলেও সরাসরি এই ক্লাসের কোনো অবজেক্ট বানাতে পারবেন না। এটা তখন একটা ব্লুপ্রিন্টের মতো কাজ করে, যেটা তার চাইল্ড ক্লাসগুলোকে একটা নির্দিষ্ট ডিজাইন ফলো করতে বাধ্য করে। অনেক তো থিওরি হলো, এবার সবগুলোকে একসাথে করে বাস্তবে দেখার পালা। চলুন, এতক্ষণ যা যা শিখলাম, দিস পয়েন্টার, ওভাররাইডিং, ভার্চুয়াল আর পিওর ভার্চুয়াল ফাংশন, সবকিছু একটা কমপ্লিট কোডের মধ্যে দিয়ে দেখি। এই কোডটাতে দেখুন, শেপ হচ্ছে আমাদের অ্যাবস্ট্র্যাক্ট ক্লাস, মানে আমাদের ব্লুপ্রিন্টটা। এর ভেতরে একটা পিওর ভার্চুয়াল ফাংশন আছে, প্রিন্ট, আর রেক্ট্যাঙ্গেল আর কিউব ক্লাস দুটো সেই ব্লুপ্রিন্টকে ফলো করে প্রিন্ট ফাংশনটাকে নিজেদের মতো করে তৈরি করেছে। আর এই হলো আমাদের ফাইনাল রেজাল্ট। একটা জিনিস খেয়াল করুন, মেইন ফাংশনে আমরা কিন্তু একটাই শেপ পয়েন্টার ব্যবহার করেছি, আর সেটা দিয়েই রেক্ট্যাঙ্গেল আর কিউব দুটোরই প্রিন্ট মেথডকে কল করেছি, আর প্রত্যেকবার একদম সঠিক আউটপুট পেয়েছি। এটাই হচ্ছে পলিমরফিজমের আসল সৌন্দর্য। ইন্টারফেস একটাই, কিন্তু আচরণটা ভিন্ন ভিন্ন। আর ঠিক এভাবেই আমরা এমন কোড লিখতে পারি যা ভবিষ্যতে বাড়ানো খুব সহজ আর মেনটেন করাও অনেক কম ঝামেলার।